বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর। প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। মহাকাশ স্টেশনে রসদ ও সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে চীন আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। দেশটির নতুন প্রজন্মের কার্গো মহাকাশযান ছিনচৌ একাধিক প্রযুক্তি যাচাইকরণের কাজ সফলভাবে সম্পন্ন করেছে, যা মহাকাশে খরচ কমাবে এবং দক্ষ উপায়ে কার্গো পরিবহনের ক্ষেত্রে চীনের সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। নিজস্ব মহাকাশ স্টেশন থিয়াংকংয়ে রসদ সরবরাহের ব্যয় কমাতে এবং সক্ষমতা বাড়াতে নতুন প্রজন্মের পণ্যবাহী মহাকাশযান ছিংচৌ-এর সফল প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করেছে চীন। বর্তমানে যানটি সমন্বিত পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ছিংচৌ শব্দের অর্থ হল হালকা জাহাজ। এটি চীনের বর্তমানের বিশাল তিয়ানচৌ মহাকাশযানের তুলনায় আকারে অনেক ছোট এবং ওজনে হালকা করে তৈরি করা হয়েছে। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের নির্মিত এই যানটি মূলত একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে কাজ করবে। এর প্রধান লক্ষ্য হল কম খরচে চীনের মহাকাশ স্টেশনে প্রয়োজনীয় মালামাল পৌঁছে দেওয়া এবং সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পৃথিবীতে ফিরিয়ে আনা। নকশা চূড়ান্ত হওয়ার পর ছিংচৌ মহাকাশ যান তৈরির কাজ এখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই যানটি লম্বায় ৩.৩ মিটার চওড়া এবং ওজনে ৫ টন, যা মহাকাশে ১.৮ টন পর্যন্ত মালামাল নিয়ে যেতে সক্ষম। এর গঠনটি বেশ চমৎকার। সামনের অংশটি বায়ুরোধী বা সিল করা, যেখানে নভোচারীদের খাবার ও স্পর্শকাতর যন্ত্রপাতি নিরাপদে রাখা যায়। আর পেছনের অংশটি খোলা, যেখানে মহাকাশ গবেষণার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম রাখা হবে। এরই মধ্যে এর সফটওয়্যার, নিরাপত্তা ব্যবস্থা এবং রকেটের সাথে এটি কতটুকু খাপ খাবে তা সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এমনকি নভোচারীদের স্বাস্থ্যের ওপর এটি কোনো প্রভাব ফেলবে কিনা সেই মূল্যায়নও শেষ করেছে গবেষণা দলটি। গবেষকরা জানিয়েছেন, ছিংচৌ মহাকাশযানের সক্ষমতা পুরোপুরি নিশ্চিত করতে সামনে আরও কিছু বিশেষ পরীক্ষা চালানো হবে। আমরা এখন বৃহৎ পরিসরে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি এবং প্রতিটি যন্ত্রাংশ আলাদাভাবে যাচাই করছি। পাশাপাশি চূড়ান্ত পরীক্ষাও করছি। সামগ্রিক পরীক্ষার ফলাফল বেশ ভালো। সব ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতেই এর চূড়ান্ত মডেল তৈরির কাজ শুরু হবে। ওই বছরের শেষের দিকে নির্মাণ কাজ শেষ হলে মহাকাশ স্টেশনের প্রয়োজন অনুযায়ী এটি প্রথমবারের মতো মহাকাশে যাত্রা করবে। এই মহাকাশযানে ২৭ ঘনমিটার আয়তনের ৪টি কার্গো র্যাক থাকবে, যেখানে ৪০টি আলাদা প্রকোষ্ঠে মালামাল সাজিয়ে রাখা যাবে। এছাড়া নভোচারীদের খাবার এবং সংবেদনশীল জৈবিক নমুনা সংরক্ষণের জন্য এতে ৫টি ৬০ লিটারের কোল্ড চেইন ইউনিট বা রেফ্রিজারেশন সুবিধা রয়েছে। এতে নভোচারীদের প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি গবেষণার যন্ত্রপাতিও নেওয়া যাবে। চীনের মহাকাশ স্টেশনটি ভবিষ্যতে আরও বড় করা হবে, যার ফলে সেখানে অনেক বেশি মালামাল পাঠানোর প্রয়োজন হবে। তখন ছিংচৌ, বর্তমানের থিয়ানচৌ এবং নতুন হাওলং শাটল, এই তিনটি মিলে মহাকাশ স্টেশনে রসদ সরবরাহের কাজকে অনেক বেশি শক্তিশালী ও সহজ করে তুলবে। এই যানটির বড় একটি সুবিধা হলো এর দ্বিমুখী যাতায়াত ব্যবস্থা। এটি যেমন পৃথিবী থেকে মহাকাশ স্টেশনে প্রয়োজনীয় রসদ পৌঁছে দেবে, তেমনি মহাকাশ থেকে ফেরার সময় প্রায় ২ টন বর্জ্য বা অপ্রয়োজনীয় জিনিস পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবে। আফরিন মিম, CMG বাংলা।
মহাবিশ্বের রহস্যময় কণা, নিউট্রিনো বা ঘোস্ট পার্টিকেল শনাক্তকরণের অভিযানে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল চীন। দীর্ঘ নির্মাণযজ্ঞ শেষে সম্প্রতি বিশ্বের বৃহত্তম স্বচ্ছ গোলাকার ডিটেক্টরটি 20,000 টন লিকুইড সিন্টিলেটর দ্বারা পূর্ণ করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল চিয়াংমেন আন্ডারগ্রাউন্ড নিউট্রিনো অবজারভেটরি বা চুনো, যা বর্তমানে বিশ্বের প্রথম সচল এবং অতি বৃহৎ উচ্চ নির্ভুলতার নিউট্রিনো ডিটেক্টর। পরীক্ষামূলক চালনায় পাওয়া প্রাথমিক তথ্যে দেখা গেছে এটি প্রত্যাশার চেয়েও বেশি সক্ষমতা প্রদর্শন করেছে। বিস্তারিত থাকছে আমার করা একটি প্রতিবেদনে। মহাকাশের রহস্যময় কণা নিউট্রিনো নিয়ে গবেষণার লক্ষ্যে নির্মিত বিশ্বের বৃহত্তম স্বচ্ছ গোলাকার ডিটেক্টরটিতে 20,000 টন তরল সিন্টিলেটর ভর্তির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমেই যন্ত্রটি আনুষ্ঠানিকভাবে তার বৈজ্ঞানিক কার্যক্রম এবং তথ্য সংগ্রহের কাজ শুরু করল। বিজ্ঞানীদের মতে তরল ভর্তির এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। এটি সম্পন্ন হওয়ার ফলে এখন থেকে যন্ত্রটি মহাকাশের অতি ক্ষুদ্র কণাগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। সংগৃহীত তথ্যগুলো বিশ্লেষণের মাধ্যমে পদার্থবিজ্ঞানের অনেক অমীমাংসিত রহস্যের সমাধান পাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে চালানোর সময় দেখা গেছে চুনো গবেষণাগারটি ঠিক যতটা নিখুঁতভাবে কাজ করবে বলে আশা করা হয়েছিল, এটি তার চেয়েও বেশ ভালো ফল দিচ্ছে। এর মূল অংশটি চীনের কুয়াংতং প্রদেশের একটি শহরের পাহাড়ের নিচে মাটির গভীরে তৈরি করা হয়েছে। গ্রানাইট পাথরের স্তরের নিচে প্রায় 44 মিটার গভীর একটি বিশাল জলাধারে এই যন্ত্রটি বসানো হয়েছে। এটি মূলত একটি বিশালাকার খাঁচার মতো কাঠামো, যার ভেতরে 35.4 মিটার চওড়া একটি স্বচ্ছ গোলক রয়েছে। এই গোলকটির ভেতরেই 20,000 টন বিশেষ তরল বা সিন্টিলেটর ভরা হয়েছে। এই বিশাল গোলকটির ভেতরের অসংখ্য বিশেষ চোখ বা সেন্সর লাগানো রয়েছে, যেগুলোকে বলা হয় ফটো মাল্টিপ্লায়ার টিউব। এতে 20 ইঞ্চির 20,000টি এবং 3 ইঞ্চির 25,000টি টিউব রয়েছে। এছাড়া জালের মতো ছড়িয়ে রয়েছে প্রচুর তার, চৌম্বক সুরক্ষা কবচ এবং আলো নিয়ন্ত্রণের যন্ত্রপাতি। এই সেন্সরগুলোর কাজ হলো মহাকাশের অতি ক্ষুদ্র কণার সামান্যতম সংকেত ধরে ফেলা। চুনোর বিশেষত্ব হলো পৃথিবীর গঠন বা ভৌত বৈশিষ্ট্য এর মাপচোককে প্রভাব ফেলবে না। এতে ভুতুরে কণাখ্যাত নিউট্রিনোর ভরের ক্রম নির্ধারণে আরও সঠিক ফল পাওয়া যাবে। এছাড়া এটি সূর্য, সুপারনোভা, বায়ুমণ্ডল ও পৃথিবী থেকে আগত নিউট্রিনো গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। নিউট্রিনো ধরাছোঁয়ার বাইরে থাকে বলে এদের সম্পর্কে আমরা খুব কম জানি। এদের ওজনের সিরিয়াল বা ভরের স্তরক্রম বের করা এই চুনো প্রকল্পের প্রধান লক্ষ্য। এটি সফল হলে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে অনেক নতুন তথ্য জানা যাবে। এটি কেবল একটি দেশের কাজ নয়, এই বিশাল কর্মযজ্ঞে বিশ্বের 17টি দেশ ও অঞ্চলের 700-এরও বেশি বিজ্ঞানী ও গবেষক একসঙ্গে কাজ করছেন। প্রকল্পটি প্রথম প্রস্তাব করা হয় 2008 সালে এবং চায়না সায়েন্স একাডেমি এবং কুয়াংতং প্রদেশের অনুমোদন পায় 2013 সালে। 2015 সালে ভূগর্ভস্থ নির্মাণ কাজ শুরু হয়। ডিটেক্টর ইনস্টলেশন শুরু হয় 2021 সালের ডিসেম্বরে এবং সম্পন্ন হয় 2024 সালের শেষে। এরপর ধাপে ধাপে তরল ভর্তির প্রক্রিয়া শুরু হয়। 45 দিনে 60,000 টন বিশুদ্ধ পানিও ভর্তি করা হয় এতে। শুভ আনোয়ার, CMG বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশে পরিযায়ী পাখি ও কৃষকের ফসল, এই দুটো সুরক্ষায় নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। কৃষি জমিতে ব্যবহার করা হচ্ছে পাখি বান্ধব জাল, যা ফসল রক্ষা করলেও পাখির ক্ষতি করে না। শীত মৌসুমে হাজারো পরিযায়ী পাখির আগমনে ফসল ক্ষতির ঝুঁকি বাড়লেও উন্নত জাল ও ক্ষতিপূরণ নীতির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও কৃষকের জীবিকা দুটোই নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশে কৃষি জমিতে পরিযায়ী পাখিরা যাতে নিরাপদে থাকে সেদিকে প্রশাসন সবসময় সতর্ক। তবে সেই সঙ্গে কৃষকদের জীবিকার সুরক্ষাতেও দিতে হবে নজর। সেই লক্ষ্যে এবার পাখি বান্ধব জাল ব্যবহারে উৎসাহ দিচ্ছে কর্তৃপক্ষ।
চলতি মাসের শুরু থেকে প্রায় 1,30,000 পরিযায়ী পাখি এসেছে কুয়াংতংয়ে। তাদের খাবারের যোগান আসে কৃষিজমি, ফলের বাগান ও মাছের ঘের থেকে। এতে অনেক কৃষকের ফসলের ক্ষতি হচ্ছে। কখনো কখনো একসঙ্গে 100টিরও বেশি পাখি আমাদের জমিতে নেমে আসে। তারা সবজির পাতা পুরোপুরি নষ্ট করে দেয়। এসব সবজি আর খাওয়ার উপযোগী থাকে না। শীতকাল সবজি চাষের মৌসুম হওয়ায় অনেক কৃষক ফসল রক্ষায় সাধারণ পাখি প্রতিরোধক জাল ব্যবহার করছেন। তবে এসব জাল বন্যপ্রাণীর জন্য ঝুঁকিপূর্ণ। জাল টাঙানো হলে পাখিরা শুধু খুঁটি দেখতে পায়, জাল স্পষ্ট দেখা যায় না। ফলে উড়ে এসে জালে আটকে গেলে তাদের পালক বা ঠোঁট জড়িয়ে গুরুতর আহত হতে পারে। এসব জালে মোটা সুতা ও ছোট ফাঁক থাকে, যা পাখিকে ভয় দেখায় কিন্তু আটকে রাখে না। এছাড়া পরিযায়ী পাখিসহ সুরক্ষিত বন্যপ্রাণীর কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নীতিও চালু করেছে কুয়াংতং প্রদেশ। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। বিশেষ ব্যবস্থায় রাখা বিশ্বের একমাত্র বাদামি পান্ডা ছিচাই এখন শরীরচর্চায় ব্যস্ত। চীনের শানসি প্রদেশের ছিনলিং জায়ান্ট পান্ডা গবেষণা কেন্দ্রে তাকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 2 পায়ে দাঁড়ানো ও হাঁটার অনুশীলনের মাধ্যমে পান্ডাদের শারীরিক সক্ষমতা বাড়ানো হয়। বিশেষজ্ঞরা বলছেন এই পান্ডার প্রশিক্ষণ ভবিষ্যৎ প্রজনন ও স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসছে কঠিন শীতের মৌসুম, এর জন্য চাই গা গরম করার মতো প্রস্তুতি। কিন্তু পান্ডা বলে কথা, অলসের শিরোমণি, শরীরচর্চার ধারে কাছেও থাকে না সে। সারাদিন শুয়ে বসে খেয়ে দিব্যি কাটিয়ে দেয় দিন। কিন্তু এবার সেই আরাম জুটছে না চীনের শায়ানসি প্রদেশের সংরক্ষিত পরিবেশে থাকা বিশ্বের একমাত্র বাদামি পান্ডা ছিচাইয়ের কপালে। শীতকালীন প্রস্তুতি হিসেবে চালিয়ে যেতে হচ্ছে ব্যায়াম। শায়ানসির একটি গবেষণা কেন্দ্রে চলছে এই প্রশিক্ষণ। 2019 সালে জন্ম নেয়া ছিচাই এখন গুনে গুনে 110 কেজি। কালো সাদা পান্ডার সঙ্গে তাদের রং মেলে না। বিরল জিনগত পরিবর্তনের কারণেই এরা কিছুটা বাদামি। কর্মীরা বাঁশের এক প্রান্তে গাজর সহ পান্ডার পছন্দের খাবার ঢুকিয়ে দেয়। এরপর পান্ডাকে পেছনের পায়ে দাঁড়িয়ে খাবারের দিকে এগোতে উৎসাহ দেওয়া হয়। ছিনলিং জায়ান্ট পান্ডা গবেষণা কেন্দ্রে এটি শীতকালীন ব্যায়ামের অংশ। প্রতি বছর নভেম্বর থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। দিনে 2 বার, সকাল ও দুপুরের খাবারের প্রায় 1 ঘন্টা পর এটি করা হয়। 3 বছর পূর্ণ হলে সাধারণত পান্ডারা এই ব্যায়ামে অংশ নেয়। পুরুষ ও স্ত্রী সবাই অংশ নেয়। মূল লক্ষ্য পেছনের পা শক্তিশালী করা। শীতকালীন প্রশিক্ষণে সব পান্ডা ছিচাইয়ের মতো দীর্ঘ সময় দাঁড়াতে বা হাঁটতে পারে না। 4 বছর বয়সী ছি এখন 3 বছর বয়সী রং রং ও সুবাও এখন শুধু দাঁড়াতে পারে। হাঁটার মতো শক্তি এখনো হয়নি তাদের। প্রতিটি পান্ডার শরীরের অবস্থা ও প্রশিক্ষণের অভিজ্ঞতা অনুযায়ী আমরা আলাদা পরিকল্পনা করি। যারা সোজা হয়ে হাঁটতে পারে তাদের সময় একটু বেশি দেই। যারা নতুন তাদের শুধু দাঁড়িয়ে থাকার অনুশীলন করাই। বিশেষজ্ঞদের মতে এই প্রশিক্ষণ পুরো শরীর সচল রাখে এবং পেছনের পা শক্ত করে। এই পা পান্ডার দৈনন্দিন কাজ যেমন গাছে ওঠা, হাঁটা ও প্রজননের জন্য জরুরি। সাধারণত 4 থেকে 6 বছর বয়সে পান্ডারা প্রজননের উপযোগী হয়। 3 বছরের বেশি বয়সী পান্ডাদের জন্য শীতকালীন ব্যায়াম তাদের প্রজনন স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। চীনের ছিনলিং পর্বতমালায় দেখা যায় সোনালি তিতিরের সৌন্দর্য। বসন্ত আসলেই শুরু হয় তাদের প্রজনন মৌসুম। এ সময় তাদের রঙিন পালকে আকর্ষণীয় নাচ ও প্রেমালাপ তৈরি করে এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। এই পাখির ইতিহাস ও শিল্পেও রয়েছে বিশেষ প্রভাব।
এই সব চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালার ৩য় পর্ব ফিনিক্স ইন মাউন্টেনে। ক্যালেন্ডারে মার্চ মাস। এখানকার বনভূমি এখনও পুরোপুরি শীতনিদ্রা থেকে জেগে ওঠেনি। ছিনলিংয়ের পাহাড়গুলো এখনও নীরব এবং ধূসর। সমুদ্র পৃষ্ঠ থেকে ৫০০ থেকে ২৫০০ মিটার উচ্চতার মধ্যবর্তী বনভূমিতে একটি সুন্দর জীবন উদযাপন করতে নৃত্য করছে সোনালি তিতির। বসন্তের প্রথম দিকে এই অসাধারণ পাখিটির জন্য নতুন প্রাণশক্তি দেখা যায় ছিনলিংয়ে। সোনালি এই তিতিরের আদিনিবাস চীনে। এটি কেবল চীনের ছিংহাই, সিচুয়ান, কুইচৌ, হুনান, শায়ানসি এবং কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে পাওয়া যায়। একটি চকচকে পালক শোভিত সোনালি তিতির এক উজ্জ্বল উপস্থিতি দেখায়। পেটের উপর রক্ত লাল পালকের কারণে আধুনিক চীনের বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন লাল পেটযুক্ত ক্রাইসোলোফাস। মাথা থেকে কাঁধ পর্যন্ত লাল রেশমের মতো সোনালি ঝুঁটি দেখে মনে হয় যেন তা সূর্যের আলোয় ঝিকমিক করছে। তাই স্থানীয়রা এটিকে সোনালি মুরগি বলেও ডাকে। সোনালি তিতির খুব সুন্দর এবং চটপটে পাখি। পুরুষ পাখির দৈর্ঘ্য প্রায় ১ মিটার পর্যন্ত হয়ে থাকে, যার মধ্যে লেজের পালক ৭৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। চীনের পৌরাণিক সংস্কৃতিতে ফিনিক্স অত্যন্ত ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ পাখি। এটি হাজার বছর ধরে বয়ে চলা চীনের সাংস্কৃতিক প্রতীক। যদিও সেই ঐশ্বরিক পাখিটির বাস্তব অস্তিত্ব নেই, তবে ধারণা করা হয় যে সোনালি তিতিরই সেই ফিনিক্স পাখির আদিরূপ। পাহাড়ে এই পাখিটি অসাধারণ সব ভঙ্গিমায় ঘুরে বেড়ায়। মাঝে মাঝে এটি মিষ্টি সুরে গান করে, যা অন্য সাধারণ তিতিরের মতো নয়। ঝড়ের মধ্যেও এর রঙিন পালক জ্বলজ্বল করে ওঠে, যা দেখতে খুবই মনোরম। প্রায় ১০০০ বছর আগে থাং রাজবংশের সময় থেকেই সোনালি তিতির মুগ্ধ করত চীনের কবিদের। এই সুন্দর পাখির একজন অনুরাগী ছিলেন সোং রাজবংশের সম্রাট হুইচৌ, যার প্রকৃত নাম ছাওচি। তিনি এঁকেছিলেন ফিজেন্ট অন দ্য কটন রোজ ব্রাঞ্চ নামের বিখ্যাত শিল্পকর্মটি। মিং এবং ছিং রাজবংশের সময় দ্বিতীয় শ্রেণীর বেসামরিক কর্মকর্তাদের পোশাকে পাওয়া যেত এই পাখির নকশা। ২০০ বছরেরও বেশি আগে পশ্চিমারা যখন ইউরোপে সোনালি তিতিরকে পরিচয় করিয়ে দেয়, তখন চীনের পোষা পাখি নিয়ে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে যায়। এটিকে প্রাচ্যের নান্দনিকতার দূত হিসেবে বিবেচনা করা হতো। মার্চ মাস পুরুষ সোনালি তিতিরের জন্য প্রেমের মৌসুম। এ সময় তারা তাদের সঙ্গিনীর চারপাশে বৃত্তাকারে ঘোরাঘুরি করে এবং তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে। মাঝে মাঝে পুরুষ পাখিটি তার চমৎকার পালকগুলো ফুলিয়ে রাখে, ফলে তাকে দেখতে আরও বেশি উজ্জ্বল ও আকর্ষণীয় লাগে। সেই সঙ্গে এটি আকুল চোখে তাকিয়ে থাকে স্ত্রী পাখিটির দিকে। তাদের এই প্রণয় ২ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশাল প্রান্তরে সারস পাখির লাফালাফি আর স্বচ্ছ পুকুরে সোনালি তিতিরের নৃত্য। চীনের থাং রাজবংশের কবি তু মু এই প্রেমের চিত্রটি তুলে ধরেছিলেন। ১১০০ বছর পেরিয়ে গেলেও ছিনলিং পাহাড়ে এখনও সেই বিশেষ দৃশ্য দেখা যায়। ৮০০ কিলোমিটারেরও বেশি ছড়ানো ছিনলিং পর্বতমালায় এখনও ভালোবাসার খোঁজে সোনালি তিতির ঘুরে বেড়ায়। তাই নিয়মিতই এখানে তাদের পায়ের ছাপ দেখা যায়। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিস্ময় আর না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।